ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা যথাযথভাবে সিআইডিতে রিপোর্ট না করায় দেশের 2 বাণিজ্যিক ব্যাংকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি ওয়ান ও আল্লাহ রাফা ইসলামী ব্যাংক পড়েছে এই জরিমানার কবলে। এছাড়া এই কাজের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিরও সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। কোনো ব্যাংকের ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা নিয়মিতভাবে জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিকে। কিন্তু সম্প্রতি 2টি বেসরকারি ব্যাংক এই নিয়ম বরখেলাপ করায় গুনতে হয়েছে জরিমানা। এমনকি শাস্তির কথা বলা হয়েছে এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে। 24 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান টেকনোড্রাগস লিমিটেডের একটি ডিমান্ড লোন প্রায় 14 মাস পর রিপোর্ট করে ওয়ান ব্যাংক। এছাড়া 2টি মেয়াদি ঋণ, 2টি পুনঃতফসিলকৃত ঋণ, 9টি ডিমান্ড লোন এবং একটি ওভারড্রাফট ঋণ প্রকৃত শ্রেণীমানে না দেখিয়ে 4 মাস ধরে অশ্রেণীকৃত হিসেবে রিপোর্ট করা হয়। এ ধরনের অনিয়মকে গুরুতর বিবেচনায় বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী 5 লাখ টাকা জরিমানা করা হয়। 5 মার্চের মধ্যে পরিশোধ না করলে চলতি হিসাব থেকে সমন্বয় করার কথাও বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও সাড়া দেননি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। একই ধরনের অনিয়মে আল আরাফা ইসলামী ব্যাংকেও 5 লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। 25 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান কেএনবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাধিক বিনিয়োগ নির্ধারিত সময়ে খেলাপি হিসাবে রিপোর্ট করেনি কর্তৃপক্ষ। 3টি ক্রয় সংক্রান্ত তথ্যসহ সর্বসাকুল্যে 42টি শরিয়াভিত্তিক কাঁচামাল আমদানি এবং তথ্য অশ্রেণীকৃত দেখায় ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি 3টি নন ফান্ডেড এলসি দীর্ঘ সময় পর টার্মিনেট করা এবং পুনঃতফসিলকৃত 44টি বিনিয়োগ মেয়াদি হিসেবে রিপোর্ট না করার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় ব্যাংকটিকে 7 দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ব্যাংকে সংশ্লিষ্ট অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সিআইবিকে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। রোজার কারণে ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন উপর রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল $2.5 বিলিয়ন। সেই হিসাবে আয় বেড়েছে 19.5%। এর আগে কোনো ফেব্রুয়ারি মাসেই এত পরিমাণ প্রবাসী আয় আসেনি দেশে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে গত মাসের কেবল শেষ 3 দিনে আয় ছিল $23 কোটি মতো। আর সব মিলিয়ে অর্থ বছরের 8 মাসে প্রায় $22.5 বিলিয়ন, যা গত অর্থ বছরে ছিল 18.5-এর মতো। সেই হিসাবে আয় বেড়েছে প্রায় $4 বিলিয়ন বা 21%। উল্লেখ্য, সবশেষ ডিসেম্বর এবং জানুয়ারিতেও রেমিটেন্স এসেছিল $3 বিলিয়নের উপরে। আর ঈদের কারণে একই প্রবণতা অব্যাহত থাকতে পারে মার্চ মাসেও। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুর মিনিটে প্রায় 200 পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে খোয়া যায় 139 পয়েন্টের মতো। যদিও লেনদেন হয় 800 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন যে ইরান ইসরায়েল যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর 2011 সালে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখে দেশের পুঁজি বাজার। ওই বছর 10 জানুয়ারি একদিনেই 600 পয়েন্ট কমে শেষ হয় বাজার। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তাতেও খুব একটা কাজ হয়নি। নির্বাচিত সরকার দায়িত্বের পর কিছুটা আলোর মুখ দেখলেও ইরান ইসরায়েল যুদ্ধে তা ভাটা পড়ে। ডিএসইর তথ্য বলছে, দিনের শুরুতে বড় ধাক্কা লাগে লেনদেনে। প্রথম মিনিটেই সূচক খোয়া যায় প্রায় 200 পয়েন্ট। এরপর ঊর্ধ্বমুখী ধারা থাকলেও লেনদেন শেষ হয় 144 পয়েন্ট হারানোর মাধ্যমে, যা প্রায় মোট সূচকের 2.5%। এদিন বাছাই করা ভালো 30 কোম্পানি নিয়ে গঠিত ডিএসই 30 সূচকও কমে 52 পয়েন্ট। নির্বাচিত সরকার আসার পরে আমাদের অনেক আশা নিয়ে আমরা কিন্তু এই বাজারে আসছি, অনেক নতুন বিনিয়োগকারীও আসছে। কিন্তু এর মধ্যে আবার এখন এই যুদ্ধ আমাদেরকে আবার আশাহত করলো।
খুবই মর্মাহত আমরা যে আমরা চাচ্ছি নির্বাচিত সরকার বাজারটাকে খুব স্টেবিলিট করবে। সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধের প্রভাব মনস্তাত্ত্বিক বিষয়। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে কিছুটা একই প্রবণতা থাকলেও 2-1 দিনের মধ্যে আবারও ঘুরে দাঁড়ায় বাজার। তবে দীর্ঘমেয়াদী বাজার স্থিতিশীল করতে নতুন সরকারের কাছে বিশেষ উদ্যোগ চান ডিএসির সাবেক এই শীর্ষ কর্মকর্তা। ফার্স্টে কয়েকদিন একটু রিয়াকশন দিয়ে বাজারটা নর্মাল হয়ে গেছে। সো আমার মনে হয় যে এটা 2-1 দিনে বাজারটা এটা আপন গতিতে ফিরে আসবে, কারণ এটার সাথে আমাদের ওই যুদ্ধের সাথে আমাদের কিছু নেই, এক্সেপ্ট তেলের দাম হয়তো একটু বেড়ে যাবে। আর্টিফিশিয়ালি সাপোর্ট দিলে বাজারের কোনো বেটার কিছু হয় না, উন্নয়ন হয় না, বাজারের ডেভেলপমেন্ট হয় না। সো আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল সাপোর্ট না দেওয়াটাই সরকারের জন্য ভালো। রোববার লেনদেনে অংশ নেওয়া 389টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে মাত্র 36টির। বাকি সবই ছিল পতনের তালিকায়। মিসবাহ হাসান, 71, ঢাকা। একদিকে শুল্কের বোঝা, অন্যদিকে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় অদৃশ্য খরচের চাপ, দুয়ে মিলে চড়া নিত্যপণ্যের দাম, ফলে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষজন, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাব সভাপতি। তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে নিত্যপণ্যের উৎপাদন খরচ ও আমদানি শুল্ক কমিয়ে আনতে হবে নতুন সরকারকে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। মীর সাইদুল আলম কারওয়ান বাজার থেকে কিনেছেন ছোলা, তেল, চিনি সহ প্রায় 3000 টাকার নিত্যপণ্য। এর মধ্যে 2/3 বাকিতে। ব্যয়ের চেয়ে আয় কম হওয়ায় বেতন পাবার আগেই তাকে হাঁটতে হলো এই পথে। বেতন হিসাবে বাজারের যে সমতুল্য দাম, এই দামে মিলে না। আমি যদি 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস, 800 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনি, প্রধানমন্ত্রীও কিনতেছে 800 টাকা দিয়ে 1 কেজি মাংস, তাহলে আমার মিলবে কি করি? তেল, চিনি সহ বেশ কিছু পণ্যকে অতি জরুরি ঘোষণা করা হলেও বসিয়ে রাখা হয়েছে উচ্চ আমদানি শুল্ক। যেমন প্রতি কেজি চিনিতে গড়ে 31 টাকা এবং লিটার প্রতি সয়াবিন তেলে শুল্ক দিতে হচ্ছে 22 টাকা। এছাড়া মশলা জাতীয় পণ্যের শুল্ক হার আরও বেশি। তবে বন্দরের অব্যবস্থাপনায় খরচ বাড়ে অদৃশ্যভাবেও, যার প্রভাব ঘুরে ফিরে পড়ে ভোক্তার কাঁধে। আপনারও মন, আমারও তো মন, আমার তো মন চা, আমার মন চা না, পারি না অর্থের অভাবে। ইনকাম হয় 500 টাকা খরচ হয় 600 টাকা বা 700 টাকা, এই 200 টাকা ঘাটতি থেকে যায়। এটাকে মিলাইতে খুব কষ্ট হয়। ফলেও কিন্তু অনেক ট্যাক্স, 200%, 250%ও ট্যাক্স দিতে হয়। বিভিন্ন জায়গায় যদি চাঁদা না হয়, যদি সরাসরি পাইকারদের কাছে আসে, তাহলে অবশ্যই যারা খুচরা আমরা আছি ভোক্তারা, অবশ্যই আমরা কমে পাবো ইনশাল্লাহ। অন্যদিকে স্থানীয় কৃষি পণ্যের দরেও স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। রোজার মাঝামাঝি এসে বেগুন, লেবু, শসা, টমেটো, কাঁচামরিচ সহ বেশ কিছু পণ্যের দর খানিকটা কমলেও এখনও তা অনেকের নাগালের বাইরে। রোজার শুরুতে যেই দাম ছিল তার চেয়ে একটু কমছে, কিন্তু আগের চেয়ে তো দাম বেড়ে গেছে। বেগুনের কেজি হইলো একটা আছে 80 টাকা, একটা আছে 100 টাকা, আর টমেটোর কেজি হইলো 50 টাকা, খিরা কেজি 60 টাকা, শসার কেজি হইলো 80 টাকা। দামটা একটু সহনীয় হওয়া দরকার। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আসলে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যে যারা মনিটরিংয়ের দায়িত্বে আছে, যে ঠিক মতো এটা মার্কেটে ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। নিত্যপণ্যের চড়া দরে সাধারণের কষ্ট বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাব সভাপতি। জানান যে কোনো মূল্যে কৃষকের উৎপাদন খরচের পাশাপাশি আমদানি শুল্ক কমিয়ে আনতে হবে নতুন সরকারকে। নিশ্চিত করতে হবে সঠিক বাজার ব্যবস্থাপনা। আপনি বলছেন এসেনশিয়াল কমোডিটি, অর্থাৎ অত্যাবশ্যক পণ্য, আবার আপনি কিন্তু সরকারকে অতিরিক্ত রেভিনিউ আপনার পকেট থেকে নিচ্ছে, তাহলে তো আপনার দামটা বেড়েই যাচ্ছে। এমনিই তো অনেক মানুষ বেকার হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, সেই কারণে আমরা এই অতিরিক্ত ডিউটির চাপটা কিন্তু সাধারণ মানুষ বহন করতে পারছে না। এখানে আমি বলবো একটি গণতান্ত্রিক সরকার, তাকে এটা ফোকাস করতে হবে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে রাজস্ব আহরণ বৃদ্ধির চাপ, এই দুইয়ে মিলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নতুন সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে বাতিল ফ্লাইটের যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। কেউ ফিরে গেছেন, কেউ অপেক্ষায় আছেন যদি ফ্লাইট ছাড়ার সুখবর মেলে। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল জোটের যুদ্ধের প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বিমান। তাই তো ঢাকার বিমানবন্দরে যাত্রীদের হতাশ হয়ে অপেক্ষা। এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম, অনেক হতাশ হয়ে গেছি, কারণ অনেক প্রতীক্ষার পরে যাইতেছিলাম। আমি যাইতাম কুয়েত, এখন আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে।
এখন আমাদের বাসায় চলে যাব। এখন কবে আবার টিকিট ঢুকাবে আমরা কিছু জানি না। যদি স্বাভাবিক অবস্থা কিছু মতি ছিল যাওয়ার জন্য অবশ্যই ওইখান থেকে পাসপোর্ট ক্লিয়ার করে দিয়ে। এমন পরিস্থিতিতে রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আসেন বিমানবন্দর পরিদর্শনে। জানান বাতিল হওয়া ফ্লাইটের অন্তত 850 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। এ সময় তিনি আরো বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে বিমানবন্দরে অপেক্ষায় থাকা কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে থাকা খাওয়ার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাননি তারা। কোথায় যোগাযোগ করতে হবে বা কিভাবে সহায়তা মিলবে সে বিষয়েও অনিশ্চয়তার কথা জানান অনেকে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এবার বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। এতে বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বিশ্লেষকদের মতে বিশ্বের মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগই সরবরাহ হয় এই রুটে, যে কারণে ব্যারেল প্রতি $100 ওঠার শঙ্কা রয়েছে জ্বালানি তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশই হয় এই পথ দিয়ে। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে তেল সরবরাহে ব্যবহার করা হয় এই রুট। চলমান ইরান ইসরায়েল ভয়াবহ সংঘাতে এবার হরমুজ প্রণালী বন্ধ করেছে তেহরান। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। জ্বালানি সরবরাহের এই পথ বন্ধ হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $95 থেকে $110 উঠতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছে ভারতের ইকুইরাস সিকিউরিটিজ। তথ্য বলছে বর্তমানে দৈনিক 33 লাখ উৎপাদন করে ইরান, যা বৈশ্বিক সরবরাহের 3%। সাধারণত প্রতি 1% সরবরাহ ব্যাহত হলে তেলের দাম বাড়তে পারে 3 থেকে 5% পর্যন্ত। সে হিসেবে শুধু ইরানের তেল সরবরাহই যদি ব্যাহত হয়, তাহলে অপরিশোধিত তেলের দাম বাড়বে 9 থেকে 15% পর্যন্ত। এর আগে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স বলেছিল, ইরান হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে। এতে বিশ্বজুড়ে বাড়বে উৎপাদন খরচ, যার বড় প্রভাব পড়বে ভোক্তা মূল্যে, বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো পণ্যগুলোতে। গেল কয়েকদিন ধরে মার্কিন ইরান ইস্যুকে কেন্দ্র করে বাড়ছিল তেলের দাম। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম বাড়ে প্রায় 10%। গেল দিন লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত 3% বেশি বেড়ে যা দাঁড়ায়। কিন্তু এরপরই আসে হরমুজ প্রণালী বন্ধের খবর, যার ফলে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন এখন ঝুঁকির মুখে। দীর্ঘ সময়ের জন্য প্রণালী বন্ধ হয়ে গেলে বড় প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানির বাণিজ্যে। এর আগে বহুবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলেও তা করে দেখায়নি ইরান। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।